আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আদরের বকবকানা চ্যানেলে স্বাগতম। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি পদ্মজা, লেখক এলমা বেহরোজ। পর্ব 7। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন, 3টা ছিদ্র দেখেন, তারপরে দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না, তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুলেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্ন শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না, পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে গেলেন। তখন মোর্শেদ আসলেন। কি হইছে, ডাকো কে রে? লাহারি ঘরে একটা জানালা করে দাও, মেয়েদের চকির পাশে, কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্য? আমি চাইছি তাই, না পারলে বলো অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন ছাড়ো, তোমার সাথে আমার ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কে রে? তোমার তো আমি পছন্দ না, তোমার পছন্দ বেলাই চোহা বেড়া স্যারা রে। অহেতুক কথা বলো না, মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলে লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতভাগ, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। রুম থেকে বাহিরে দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না, না বলা সত্ত্বেও অনেকবার দুবোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটা কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যি সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুলহাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে, মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরা মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সব সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদিয়ে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা এই প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবনমোহনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি। প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির মতো সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ দেখে, সুন্দরের গভীরতা তো আমিও বুঝি নাই। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনাল। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটো গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট, আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন
তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজ্যে সত্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও ও কি আমাদের আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমার চোখ পিটপিট করে কিছুক্ষণ ভাবছে। পূর্ণা বলল, হতে পারে, কাল থেকে আমিও আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকলো। হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন। কত লুকিয়ে কাদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নয়, তার মাঝেও সুন্দর আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চা দিয়ে পোড়া দাগ করেছিল ঘাড়ে, আর গর্ভের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর এক জোড়া চোখে। নিশতি রাত, ঝিঝি পোকা, চারদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন, হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসলেন। দুই চৌকির মাঝে পর্দা সরিয়ে দেখলেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়লেন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন সূত্রকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে। পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুজোড়া পা যেন ছুটে পালালো। আমার এই পর্ব নিয়ে একটা কথা বলার রয়েছে। আমাদের সমাজে অনেকেই শ্যামবর্ণ বা কালো রঙের মানুষদের ছোট করে দেখে এবং ফর্সা বা যাদের শারীরিক বর্ণ উজ্জ্বল তাদেরকে সুন্দর হিসেবে তুলনা করে, কিন্তু আমার কাছে তিলোত্তমারাই সেরা সুন্দরী। যাই হোক, এটা আমার নিজস্ব মত ছিল। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।